হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে। তৃণাদপি শুনিচেন তর রিপু সহিষ্ণুনা অমানীয় মানবেন কীর্তনীয় সদাহরি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মাচরণের শত কোটি প্রণাম। পূজ্যপাদ বরদা আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে কোটি কোটি প্রণাম। পূজনীয় বাবাইদার চরণে কোটি কোটি উপস্থিত ঠাকুরের পুত পাঞ্জাদারি কর্মীগণ, ইষ্ট পিপাসু দাদা মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা, যথাস্থানে আমার প্রণাম, রানন্দিত জয়গুরু ও ভালোবাসা। আজ যে দুজন পরিবার ঠাকুরের এই সৎসঙ্গ ভোগ নিবেদন করেছেন, আমি তাদের প্রত্যেকের পারিবারিক ইষ্টময় জীবন, সুদীর্ঘ জীবন প্রার্থনা করি তার রাঙা রাতুল চরণে। আমার পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুর যার কথা শুনে খুশি হয়েছে, সেই রথিনদাকে আমার জয়গুরু, অত্যন্ত প্রাণ খোলা হৃদয় ভরা জয়গুরু, যে আমার প্রাণের ঠাকুর তার কথা শুনে খুশি হয়েছে। জয়গুরু রথিনদা, খুব ভালো থাকবেন। হয়তো আপনি আমাকে চেনেন না, আমার বাবার নাম স্বর্গীয় শ্রী অজিত কুমার গাঙ্গুলি, আমি তার পঞ্চম পুত্র। দাদা আজকে বললেন কথা কিভাবে বলতে হয়। যখন এই প্রসঙ্গ নিয়ে কথা চলছে, আর যে আজকে পরিচালনা করছে ভাই, ভাই তোমার নামটা বলো, আর খুব সুন্দর পরিচালনা, আর আমাকে কতক্ষণের মধ্যে শেষ করতে হবে সেটা বলে দাও। আগে দাদা, আপনি 25 মিনিট ইষ্ট আলোচনা করতে পারেন। আমার নাম সরিন্দম দাস, জলপাইগুড়ি থেকে। জয়গুরু, খুব ভালো। খুব ভালো পরিচালনা করছো, অত্যন্ত সুন্দর। খুব মানে শান্ত শিষ্ট হয়ে যে তুমি পরিবেশন করছো, এবং খুব ম্যানেজ করে যে কখন কাকে আগে পিছনে করে চালিয়ে নিচ্ছ, খুব সুন্দর। এটা একটা মানে কৌশল, একটা সুন্দর পরিচালনার কৌশল, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আছে তোমার মধ্যে একটা। যাই হোক, তো দেখবেন যেখানে ব্যাঙ বেশি গ্যাঙ্গর গ্যাঙ্গর করে, সাপের উপদ্রব সেখানেই বাড়ে। কৈকের দুটো কথাতে রামায়ণের পটভূমি চেঞ্জ হয়ে গেছিল। আমরা যদি আমাদের জিভে একটা ঘা হয়, তাহলে সেটা খুব তাড়াতাড়ি সেরে যায়, আমাদের মুখে যে লালা থাকে তার দরুন। কিন্তু আমাদের দাঁত দ্বারা কাটার কারোকে যদি হয়, সেই ঘা সারতে খুব কঠিন ব্যাপার হয়, এবং দরকার হলে লোক মারা যায়। বীরবল এর মেয়ে, বীরবল রাজা একবার বীরবলকে বলছে, আচ্ছা পৃথিবীতে সবচেয়ে কোন জিনিস যেটা খুব তোমার মনে হয় সুখের? তো বীরবল বলছে, এর উত্তরটা কালকে দেবো রাজা মশাই। আকবর জিজ্ঞাসা করা, ঘরে গিয়ে খুব চিন্তায় পড়ে আছে। বীরবলের মেয়ে বলছে, তুমি চিন্তা করছো কেন, আমি জবাব দিই। পরের দিন যথারীতি উনি সকালবেলা বীরবলের মেয়ে এসছেন, এবং রাজার মেয়েকে নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে যাচ্ছে, খাওয়াবেন, এবং পালকিতে করে নিয়ে যাওয়া, অনেক কিছু উপঢৌকন তাকে দেয়া, এবং সেই সাথে সুন্দর সব খাদ্য তৈরি করা, এবং তাকে খাওয়াতে বসানো, এবং খাওয়াতে বসিয়ে খাওয়াচ্ছেন 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 খাওয়াচ্ছেন। হঠাৎ আকবর ছেলে, যে সেলিম, আর আমি খেতে পারবো না, আমার হয়েছে, আমি আর পারবো না, আমাকে ক্ষমা দিন, আমার পেট যথেষ্ট ভরে গেছে। তখন বীরবলের মেয়ে বলছে, শালা খা না, তোর বাপের পয়সা যাচ্ছে নাকি? আরে বাপ, রাজার ছেলেকে এত বড় কথাবার্তা! তৎক্ষণাৎ উঠে চলে এসছে, সব উপঢৌকন ফেরত দিয়ে টিয়ে বাবাকে এসে বলাতে তৎক্ষণাৎ
ফাইনাল হয়ে গেল, বিচার হবে, শুলিও হতে পারে, শুলিও চড়াতে পারে। ডাকার পরে কি ব্যাপার না, রাজামশাই বলার উদ্দেশ্য এটাই যে জীবনে সবচেয়ে সংযম করে যা চলতে হয় তা হচ্ছে কথা। আগের বছর লাস্ট 1.5-2 বছর তো দেওঘরে যাওয়া হয়নি, উপায়ও নেই। বাবাইদার কাছে বসে আছি, হঠাৎ আমায় বলছে এসো এদিকে। আগে ঠাকুরের কথা বলিস? আগে বলি। কি বলিস? আমি আগে যা পড়েছি বাবার কাছে, যা শুনেছি, এটা ওটা আরো সব গুরু ভাইদের কথা যা শুনি, ঋত্বিকদের কথা যা শুনি তাই বলি। হঠাৎ বললেন তুই তোর বউকে ভালোবাসিস? আমি আগে ভালোবাসি, তুমি তো জানোই ভালো মতো, আমার প্রেম করে বিয়ে। তা তোর বউ যদি তোকে একটা সেন্ট দেয় তুই লাগাবি? বললাম হ্যাঁ লাগাবো। কেন লাগাবি? বললাম গন্ধটা ভালো বলে লাগাবো। গন্ধটা ভালো বলে লাগাবি? গন্ধটা যদি তোর পছন্দ না হয় তাহলে কি তুই লাগাবি না? বললাম আগে লাগাবো। কেন লাগাবি? বললাম তা তো জানি না, কিন্তু লাগাবো। হ্যাঁ কেন লাগাবি জানিস? তোর বউ দিয়েছে বলে। তোর বউ দিয়েছে বলে তুই লাগাবি, তার মানে তুই তোর বউকে ভালোবাসিস বলে ওই সেন্টটা তুই লাগাবি। সেরকম ঠাকুরকে ভালোবাসবি। ঠাকুরকে ভালোবাসলে যে কথাগুলো বলে সেগুলো মনের থেকে হয়, আর লোকে তা ভালোবাসে। এই যে রথীনদা, এই সমস্ত লোকেরা, আমি 3 বছর অব্দি ঠাকুরের দর্শন করেছি, জ্ঞানত অবস্থায় তো অতটা হয়নি। আমার নাম ঠাকুরের দেয়া, বেদবাণী গাঙ্গুলি, তার এক গল্প আছে, সে আজ আর বললাম না। তো এই ভগবানের যে সৃষ্টি, এই সৃষ্টিতে সংযম কথাটার খুব মানে আছে। পুরু রাজা কে যখন ধরে নিয়ে আসা হয় বন্দি করে, তখন জিজ্ঞাসা করেন যে তুমি আমার কাছে কিরকম ব্যবহার করো, কিরকম ব্যবহার আশা করো? তো পুরু রাজা বলছেন আমি রাজার কাছে রাজার মতন ব্যবহার আশা করি। এই যে কথা বলার যে আজকে বিষয়বস্তু, তাই জন্য এই প্রসঙ্গগুলো তুলে ধরা। সেই জন্য সাধু সঙ্গ করার কথা বলা আছে। আমি বলছি পরে 5টা পয়েন্ট আছে কথা বলার কি নিয়ম। সবাই কালিদাসকে হিংসা করতো সেই সময়কার, আমি এখনো ঠাকুরের কথা বলছি না, আসছি। কালিদাসকে সেই সময় তার সভাসদরা খুব হিংসা করত, এবং অনেককে গিয়ে রাজামশাইকে, কৃষ্ণচন্দ্রকে বললেন, চন্দ্রগুপ্ত মৌর্যকে বললেন যে আপনি ওর পয়সা, ওনার পয়সা বেশি দেন, আমাদের কম দেন, এরকম কেন? রাজামশাই বললেন ঠিক আছে, যথা সময় বিচার হবে। একদিন রাজামশাই সব সভাসদ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পথচারিতা করছেন, একটা কাঠের টুকরো সামনে পড়েছিল। তো তখন তিনি একজন, তার পণ্ডিত, সংস্কৃতে খুব ভালো জানেন, তাকে বললেন ভাই তুমি এটার ট্রান্সলেট করো তো, একটা শুকনো কাঠের টুকরো সামনে পড়ে আছে। তখন সেই সভাসদ বলছেন শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে। শুকনো কাঠ সামনে পড়ে আছে, শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে। এইবার কালিদাসকে বলা হলো কালিদাস তুমি এটার করো তো। কালিদাস বলছেন নিরস তরু বড় পুরত ভাবে। আপনারা দুটোই কথা শুনলেন, শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে, 100-র মধ্যে 99 সোনা দিক দিয়ে যদি বলি, কারণ শ্রুতি মধুর বলে একটা কথা আছে। শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি, কেরম কানের মধ্যে টং টং করে যেন লাগছে। আর তিনি কি বললেন? নিরস তরু বড় পুরত ভাবে। নিরস মানে আপনারা সবাই জানেন, তরু বড় মানে তরু কাঠের টুকরো, পুরত পড়ে আছে, ভাগে মানে আগে।
তো কথা বলার জন্য সেই যে স্টাইল হয়, সেই স্টাইলটাকে একটা মেনটেন করতে। সেটা কিরকম হয় না, 5টা কথা বলার নিয়ম আছে। প্রথমটা কি, থিঙ্ক বিফোর ইউ স্পিক, বলার আগে চিন্তা করো। স্থান কাল পাত্র দেখে বলো। ভালো বই পড়ার অভ্যাস করা উচিত। ভালো লোকেদের সঙ্গ করা উচিত। আর মাইন্ডটাকে পিউরিফাইড রাখা উচিত। এবার আমি যতগুলো গল্প বললাম, আর এর মধ্যে এক ছোট আর একটা দুটো গল্প বাকি আছে। আমাদের শাস্ত্রে একটা শ্লোক আছে, অনুবেদন করম বাক্যম সত্যম প্রিয়ম হিতয় চজত। তুমি এমন কথা বলবে যে কথা অনুবেদ, অনুদ্বেগ, মানে সেটা যেন কোনো চঞ্চলতার সৃষ্টি না করে, উদ্বেগের সৃষ্টি না করে, এইভাবে আমাদের কথা বলার দরকার। চাইনিজ উইসপার আপনারা জানেন, কেউ বলল আম, 10 মুখের পর থেকে জানা যাচ্ছে সেটা জাম। এইগুলোকে বলে চাইনিজ উইসপার। বলছি এক বলে ঢোকে, আরেক বলে বেরোয়। একবার এক স্বামী স্ত্রীর প্রায় ডিভোর্স হয়ে যাবে এরকম অবস্থা। ওকে সহ্য করতে পারে না, এ কিছু বললেই ও রেগে যায়, ও কিছু বললেই এ রেগে যায়। দুজন মিলে যাকে আমাদের তো ছাড়াছাড়ি হয়েই যাবে, চলো গিয়ে একবার সৎসঙ্গ, ওই প্রভু আছেন উনি কি বলছেন একবার দেখি, যদি উনি কিছু সমাধান দিতে পারে। সেই সৎসঙ্গে বসে ওরা তার কথা জানিয়েছেন প্রভুকে। প্রভু বলছেন এক কাজ করো, একটা বোতল জলের ছিল ওনার কাছে, ইরিং বিড়িং বুড়ুং বুড়ুং মন্ত্র পড়ে বোতল দিয়ে দিয়েছে। কি করতে হবে প্রভু, তোমার স্ত্রী যখন কোনো কথা বলবে তুমি এক ঢোক মুখে জল নিয়ে বসে থাকবে, আর তোমার স্বামী যখন কোনো কথা বলবে তুমি এক ঢোক জল নিয়ে বসে থাকবে। কতদিন করতে হবে প্রভু? বেশি না, 15 দিন। বাহ, ভালো, 15 দিন তো এরকম করতেই পারি। 15 দিন ডিভোর্স পিছিয়ে গেল। এইবার সেই স্বামী স্ত্রী জল নিয়ে চলে আসলো। জল নিয়ে চলে আসার পর সকালবেলা স্বামী যখন অফিসে যাবে, এখনো তুমি খাওয়া দাওয়া তৈরি করনি, জামা কাপড়গুলো কোথায়, এই ওই সেই 10 রকমের কথা। স্ত্রী পটাপট মুখে এক বোক জল নিয়ে বসে পড়লেন। উনি যেরকম ভাবে ও করে টোরে চলে গেলেন। রাত্রে ঘুরে এসছেন স্বামী অফিস থেকে, এইবার স্ত্রীর পালা। সকালবেলা যাওয়ার সময় তুমি আমার সমস্ত দিনটা খারাপ করে দাও, এই ওই সেই, তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই। একটা মানুষ সারাদিন বাড়িতে থাকে, কি করে থাকবে না থাকে। স্বামী এক বোতল জল, এক ঢোক জল মুখে নিয়ে বসে পড়েছে। এইভাবে 15 দিন কেটে গেছে। এ চিৎকার করলে ও কিছু বলে না, ও চিৎকার করলে এ কিছু বলে না। এই করতে করতে দেখা গেল দুজনের মধ্যে আর ঝগড়াই নেই, অভ্যাসে দাঁড়িয়ে গেছে। 15 দিন পরে তারা তো খুব খুশি, আমাদের তো সমস্যার সমাধান হয়ে গেছে। তখন তারা বুঝে পেরেছে কি জিনিসটা, যতটুকু জল বাঁচা ছিল অতটুকু নিয়ে প্রভুর কাছে চলে আসছে, প্রভু এই জলটা যদি আর কারুর কাজে লাগে। প্রভু বলছেন না, অভ্যাসেই মানুষকে চরিত্রে পরিবর্তন। তাই জন্য মন থেকে বলা, বলা থেকে করা, করা থেকে অভ্যাস, আর অভ্যাস থেকে চরিত্র। তা কোথার থেকে জিনিসটা সৃষ্টি হচ্ছে না, মন থেকে। মন থেকে বলা, বলা থেকে করা, করা থেকে অভ্যাস, আর অভ্যাস থেকে চরিত্র। ঠাকুর বলছেন কথা কইবি গুড়ের মতন লেপটে রবে গায়ে, শক্ত কথাও মিষ্টি হলে উল্টো পানে দেয়। এই তো আমার ঠাকুর। সেই ঠাকুর আমাদের কি বললেন যে শোন, তোরা তো কলিযুগে যা করবি করবি জানা আছে, সব তো তোরা বলিস এক করিস এক। ঠাকুর পদ্মার ধারে পা ঝুলিয়ে বসে আছেন। পদ্মা যেন তার পা ছুঁয়ে বলে যাচ্ছেন আমার বিধ্বংসী রূপকে শান্ত কর। এমত অবস্থায় একজন এসে কানে কিছু বলেন।
ঠাকুর পদ্মায় ঝাঁপ দিয়ে দেন, বলেন এ জীবন আর রাখবো না। আধা ঘন্টা পরে তাকে উঠিয়ে আনা। এ গল্প বলার আজকে সময় নেই, সময় কম। তখন ঠাকুরকে সবাই হাত জোর করে বলেন, ভক্তরা যারা উঠিয়ে এনেছিলেন ঠাকুরকে শুশ্রূষা করে, আবার জ্ঞান আবার, ঠাকুর আমরা আপনাকে যা বলবো তা করব না, আমরা করব এক, বলবো এক, কিন্তু হে পরম পিতা পরমেশ্বর, আজ এক কথা দিন, আপনি যতদিন থাকবেন আমাদের ছেড়ে যাবেন। সেদিন থেকে আমার ঠাকুর কাউকে ছেড়ে যাননি, যতদিন পর্যন্ত দেহে রেখেছেন। আবাল বাধ্য বিলোপ বনিতা সবার জন্য, এমনকি কীট পতঙ্গ, গাছপালা, জীবজন্তু, জড় বস্তুকেও তিনি তার এই যুগের যুগপতারিত কারণ পুরুষ তো, কারণিক ভাবে তার সমাধান দিয়ে গেছে। আর বলেছেন তোদের যুক্ত থাকতে। কি করে যুক্ত থাকবো? যুক্ত থাকার উপায় কি? এক তো জীবনের ছোট কালটা থেকেই তাকে এমন ভাবে ধরে নিতে হবে। ঠাকুরের এক ভক্ত ছিলেন, তার নাম ছিল হচ্ছে কালী ষষ্ঠীমা। কালী ষষ্ঠীমার এক ছেলে ছিল, তার নাম সুরেশ দা। সুরেশ দা কে কালী ষষ্ঠীমা বলে, এই গাছের আমগুলো সব বড় টড় হয়ে গেছে, ওগুলো পাড়ে ফেল, সব পাড়ে ফেলা লাগে, পাড়ে ফেল। সুরেশ দা গাছে উঠেছেন, যথারীত সব আম টাম পেরে 5-7 ঝুড়ি হয়েছে, রেখেছে। কালী ষষ্ঠীমা বলছে, ও সুরেশ, আশ্রমের সবার বাড়িতে 1খান 2খান করে দিয়া। কি? গাছ আমাদের, পারছি আমি, খাইবো আমি, কারুর দেবার পারবো না? এই পাগল, এরকম কথা কয় নাকি? ঠাকুর কইছে না পাড়া পড়শিকে দিয়ে খেতে লাগে? কি তুমি আমায় পাগল বললে? আমি পাগল? হন হন করে রেগে একদম হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। ঠাকুর দূর থেকে দেখছিলেন, তখন তো সব কাছাকাছি। হে সুরেশ, ভিতরে আয়, ভিতরে আয়, ভিতরে। কি হয়েছে? সুরেশ, তোর পদ্মার কথা মনে আছে? সুরেশ দা ভাবছেন যে ঠাকুর আমাকে ডেকেছেন, নিশ্চয়ই ওই কথাই বলবে। তোর পদ্মার কথা মনে আছে? আগে ঠাকুর মনে আছে। কি মনে আছে? আগে ওই সেই নৌকা দিয়ে নাবিকরা যেত, দূর দিয়ে স্টিমার যেত, নাবিক গুলো গান করতে করতে যেত, নৌকার মাঝি গুলো কি সুন্দর গুনগুন করে, ও পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যায়, পদ্মার ঢেউ রে ও আমার শূন্য হৃদয় পদ্ম নিয়ে যায়, পদ্মার ঢেউ রে। খাসা কইছিস। স্টিমারের কথা মনে আছে তোর? হ্যাঁ ঠাকুর, খুব মনে আছে। ও স্টিমার যে হো করে আওয়াজ দিয়ে গো করে বন্ধ হয়ে যায়, তো মনে আছে? আগে ঠাকুর মনে আছে, খুব মনে আছে। তা স্টিমার হ করে আওয়াজ দিয়ে গো করে বন্ধ হয়ে যেত কেন? বেশিক্ষণ ধরে দিত না। ঠাকুর স্টিম বিদায় যাবে না, আর স্টিম বেড়াই গেলে তো আগে বারণ পারবে না। এই তো যতটা স্টিম দেওয়ার লাগে ততটাই। অত খাটো করে কথা কস না কেন? অত চিৎকার পারিস কেন? এখানে তুই, তোর মা আর আমি আছি, খাটো করে কথা। তোর মাথাটা গরম, আমার এখানে সবাই নরম। তা তুই ওই ঝুড়িটা মাথায় উঠায় নে। তোর মাথা গরম, ওই গরম আমের বোটা গুটলি পর্যন্ত যাবে, আম টগক করে ফুটবে না। যা দিয়ায়। সুরেশ দা এই কথা শুনে দুটো ঝুড়ি মাথায় নিয়ে দৌড়ে দৌড়ে, এইখানে 2টা, ওখানে 3টা, ওখানে 2টা, সবার ঘরে 2টা 2টা। এক বড় আমের কথা বলেনি, ভালোবাসার কথা। তিনি তো প্রাণের দয়াল। আজ আপনারা দেওঘরে যান, পূজনীয় বাবাইদা, পূজনীয় দাদা,
শুধু মানুষকে কি করে ভালোবাসতে, ভালোবাসা ছাড়া কোনো কথা তারা বলেন না। 16 আনা তারা দিয়ে দেন, 16 আনা। সকালে ঘুম থেকে ওঠায় রাত্রে শোয়া পর্যন্ত 16 আনাই তার সাথে যুক্ত। রামকৃষ্ণদেবকে যখন উঠিয়ে দিলেন খাবার থেকে, ও গিরিশ অমন ফুনকো ফুনকো লুচি আমায় খেতে দিবি না, তুমি উঠে যাও। উঠিয়ে দিলেন। পরের দিন বিষ পান করে নেবে, ঠাকুরকে উঠিয়ে দিচ্ছে। ঠাকুর ঠাকুর বলে ঠাকুর চলে এলেন। নাম কর। ঠাকুর নাম হয় না, সকালে কর। সকালে ঠাকুর ঘুমই ভাঙে না। আর দুপুরে কর, দুপুরে ঠাকুর খাওয়া দাওয়া করে আবার ঘুম এসে যায়। সন্ধ্যায় কর, সন্ধ্যায় ঠাকুর রিহার্সাল দিতে যায়। রাত্রে কর, ঠাকুর রাত্রে আবার পান করি। দে শালা বকল মাইদে। কারণ কারণ তিনি তো ওই পতিতাদের উদ্ধার করার জন্য নট্য কোম্পানি খুলে রেখেছিলেন। সেই নিমাই সন্ন্যাস দেখতে ঠাকুর যাবেন, আটকে দিয়েছেন গেটে, পয়সা দাও পয়সা, তবে নিয়ে যা, ঢুকতে দেবো, নাহলে তোমায় ঢুকতে দেবো না। হিদে বলছে ঠাকুর তোমায় আগেই কইছিলাম আসো না, এই বেটা পাগল, এ শালা বলে এক করে এক। ওই হিদে দেখ না তোর ট্যাকে কত পয়সা আছে, দে গুনে। এই 1 আনা 2 আনা 8 আনা 12 আনা 13 14 15 16, বল দে শালাকে 16 আনাই দে, ওর উদ্ধার। সব সখী রে পার করব নেব আনা আনা, তোমার বেলায় রাধিকা নেব 16 আনা। তুমি যারে ভালোবেসেছো, যাকে পরীক্ষা দিতে রাজি আছো, তার কাছ থেকে 16 আনাই নেব। তাই 16 আনা দিতে। 1 আনা 2 আনায় তার কাছে হয় না। আমরা যখন 16 আনা দিই, আমরা যখন তার সাথে যুক্ত থাকি, এই যুক্ত থাকতে 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 ঠাকুরের ছোট ছেলের বিয়ে। ঠাকুর বারবার খোঁজ নিচ্ছেন, এলো নাকি এলো নাকি না। ওদিকে ব্যান্ড পার্টি, উলুধ্বনি, শঙ্করধ্বনি, জয়নাথ, সাজদাস, খাওয়া দাওয়া, আশ্রম একদম হই হই অবস্থা। একজন ভক্ত এসে বলল, হ্যাঁ ঠাকুর এসে। গাড়ি এসে পার্লারে সস্ত্রীক নামলেন, ঠাকুরকে প্রণাম করে উঠে দেখেন ঠাকুর কাঁপছেন, টপ 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 চোখের জল। বাবা কাঁদছেন কেন, বাবা কাঁদছেন কেন? কাপড়ের কোচা বার করে বাবার চোখ জল মুছিয়ে দিই, বাবা কাঁদছেন কেন? আজ যদি মা বেঁচে থাকতো। আমার ঠাকুর স্বয়ং যুক্ত আছেন এই আনন্দের মধ্যে। আশ্রম শান্ত স্নিগ্ধ হয়ে গেছে, ঠাকুর কাঁদছেন, ঠাকুর যুক্ত। আমাদের যুক্ত থাকতে হবে। ঠাকুর একটা বাণী দিয়েছিলেন, টু ইগনোর দ্য সোর্স ইজ টু বি ডিপ্রাইভ অফ রিসোর্সেস। যদি আমরা সোর্সকে ইগনোর করি, তাহলে রিসোর্স থেকে ডিপ্রাইভ হয়ে যায়। তাই সোর্সের সাথে সবসময় যুক্ত থাকতে হবে। পৃথিবী যেমন সূর্যের সাথে যুক্ত, আমরা সব লোক যদি পৃথিবীর এক কোনায় চলে যাই, পৃথিবী বেঁকে যাবে না। কারণ সে সোর্সের সাথে যুক্ত, আর সোর্সের সাথে যুক্ত বলে সে তার অরবিটে ঘুরছে। এই সোর্সের সাথে যুক্ত থাকতে ভালোবাসতে হয়, এখান থেকে না। কারণ বুদ্ধিতে হ্যাঁ আছে, না আছে, সংশয় আছে। ভালোবাসায় হ্যাঁও নেই, নাও নেই, সংশয়ও নেই। তাই এখান থেকে ভালোবাসতে হয় তাকে। আর পঞ্চানন্দার মতন মধুর সুরে ভক্ত হয়ে গাইতে হয়, কোন ছোঁয়াতে হিয়া দোলে, কার হাসিতে ভুবন বলে। কোন ছোঁয়াতে হিয়া দোলে, কার হাসিতে ভুবন ভোলে। কার চোখে লাখ মানিক জলে, কার কথাতে পাষাণ গলে। তোমায় ভালো বাসি বলে কত লোকে কত বলে। ওই বলে বলুক কি যায় আসে, তোমায় ছেড়ে দিন কি চলে। তোমায় ভালো বাসি বলে কত লোকে কত বলে।
উপস্থিত সকলের ইষ্টময় ও সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। আমার বলায় যদি কোথাও ভুল ত্রুটি হয় আপনারা নিজ গুণে ক্ষমা দেবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।